হেফাজত তো নিজেও এক সময় বিকে গিয়েছিল। এই কথাটা আ বললেন। ইভেন আমার এই শোতে রেজাউল করিম রনি ভাই এই কথাটা বলছিলেন যে, ইসলামপন্থীদের ইসলামোফোবিয়ার বড় একটা দায় আছে যে, আলেমরা যখন জাল্লাইমের কূলে গিয়ে উঠছে, যে হেফাজত এই যে কওমি জননী দেয়ার মাধ্যমে, উপাধিটা দেওয়ার মাধ্যমে পুরা সমাজের যে মোরাল বেসিসটা পুরা স্কোয়াশ করছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, যে প্রশ্নটা আ রেজাউল করিম রনি ভাইয়ের বক্তব্য থেকে আসলো, আ উনি আমার খুবই শ্রদ্ধাভাজন একজন বড় ভাই এবং উনার আলোচনা আমি নিয়মিতই শুনি এবং উনার বিশেষ করে উনি যে এই অভ্যুত্থানটাকে ডানপন্থী অভ্যুত্থান বলেছেন, এটা তো উনার মাধ্যমেই আসলে ১ম এই কথাটা এসছে সেইভাবে বড় পরিসরে। তো কিন্তু এই জায়গাটায় আমি উনার সাথে দ্বিমত করি যে উনি যেটা বলতে চেয়েছেন আসলে কওমি মাদ্রাসায় অথবা মাদ্রাসার উলামা ইকরাম, আলিম ওলামারা আরো বড় পরিসরে যদি বলি, কখনোই সেইভাবে ফ্যাসিবাদের দোসর হওয়া তো দূরে থাক, সহযোগীও ছিলেন না সেই অর্থে। কেন বললাম এই কথাটা? যেই ২ জন মানুষ পথভ্রষ্ট ছিল, তারা আসলে ফ্যাসিবাদী সহযোগী বা ফ্যাসিবাদের সহযোগিতা করতে গিয়ে হয়েছে সহযোগী, ব্যাপারটা এরকম না। আপনি যদি ২০০১ থেকে হিস্ট্রিটা দেখেন বা এই আ আমি বলব যে আ ইয়াগুলো দেখেন যে পক্ষ-বিপক্ষগুলো দেখেন, তাহলে দেখবেন যে আমরা তো মাওলানা ফরিদুদ্দীন মাসুদ শাহবাগপন্থী যে মাওলানা সাহেব আছেন, উনাকে দিয়েই তো আসলে বক্তব্যগুলো টানি। তো উনি কিন্তু কখনোই সেই অর্থে মূলধারার আলেমদের সাথে, বিশেষ করে রাজনীতি সচেতন আলেমদের সাথে কখনোই সেই অর্থে একমত ছিলেন না। এখন দেখবেন কি ২০১৩ সালে এবারে যখন শাহবাগের বিরুদ্ধে দাঁড়ালো এবং দাঁড়াতে হলো, তখন একমাত্র মাওলানা সাহেব হিসাবে তিনি কিন্তু শাহবাগে গেলেন এবং শাহবাগের পক্ষে বয়ান উৎপাদন করার চেষ্টা করলেন। এইটা আমরা দেখেছি। কিন্তু এর পেছনে পক্ষ-বিপক্ষগুলো যদি আপনি ঘাটেন তাহলে দেখবেন যে উনি কিন্তু এটা করে ক্ষান্ত হন নাই। উনি আরেকটা বড় কাজ করেছেন। সেটা হচ্ছে যে আ শেখ হাসিনা যখন দেখল যে শুধু রাজনৈতিকভাবে বা আ রাজনৈতিক নেতাদের বা টার্গেট করে কিছু মানুষকে আমি যদি দুর্বল করি তাহলে কাজ হবে না। তখন কিন্তু তাকে সেই বুদ্ধিটা যে আ এটাকে আরো ম্যাস পিপল এর সাথে কিভাবে এফেক্টেড করা যায়। শেখ হাসিনার কর্মপন্থাটা বা তার কর্মকৌশলটাকে একদম ছাত্রদের পর্যন্ত কিভাবে নিয়ে যাওয়া যায়। সেটার বুদ্ধিটা কিন্তু এই ফরিদউদ্দীন মাসুদ সাহেবের মাথা থেকেই এসছিল। আপনার মনে আছে কিনা যে ২০১৩ সালে ৬ই এপ্রিল হেফাজতের একটা লং মার্চ ছিল এবং তার ঠিক ২ দিন আগে শেখ হাসিনা কিন্তু একটা ঘোষণা দেয় যে কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসের সনদের মান, সার্টিফিকেটের মান মাস্টার্স দেয়া হবে। এটা কিন্তু শেখ হাসিনা ২০১৩ সালে ঘোষণা করেছিল এবং তার ঠিক কয়েকদিন পরেই, এটা সম্ভবত ১৩ই এপ্রিল ছিল, ৩ সদস্য বিশিষ্ট একটা কমিশন রেডি করে এই মাওলানা ফরিদউদ্দীন মাসুদ সাহেব কিন্তু শেখ হাসিনার কাছে একটা প্রস্তাবনার খসড়াও জমা দিয়ে ফেলেছিলেন। তার মানে এই যে কওমি সনদের যে প্রজেক্ট, এইটা কিন্তু আমরা কওমি জননী কেন্দ্রিক আলোচনা আসার পর ২০১৮ সালে কিছুটা দেখেছি। কিন্তু এটার সূচনাটা হয়েছিল। এটার মাধ্যমে কওমি মাদ্রাসার সমর্থনটা আমার প্রতি আছে। কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে শেখ হাসিনা খুব চিন্তা ভাবনা করেন। তাদের নিয়ে খুব কনসার্ন। এই যে বয়ানটা দাঁড় করানোর পিছনে কিন্তু ওই সনদের যে ২০১৩ সাল থেকে যেই প্রজেক্টটা শুরু হয়েছিল এবং এটার কলকাঠির নার মানে একজন এটা কি ছিল শাপলা চত্বরের আগে নাকি শাপলা চত্বরের জেনোসাইড এর আগে। এটা এপ্রিলের ঘটনা আমি বলতেছি। তো মেতে তো জেনোসাইডটা হইল। তো এপ্রিলেই কিন্তু এই প্রজেক্টটা শুরু হইছে। এবং আপনি তখনকার পত্রিকাগুলো ঘাটলে দেখতে পারবেন যে ১৩ তারিখ এই প্রস্তাবনা পেশ করার সাথে, সাথে ১৪ তারিখ তৎকালীন সভাপতি হেফাজতের শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি উনি কিন্তু সাথে, সাথে প্রতিবাদ করেছিলেন এবং তারই সাথে কওমি মাদ্রাসা যে শিক্ষা বোর্ড ছিল, শিক্ষা বোর্ড থেকেও এটার প্রতিবাদ দিয়েছে। যখন আমরা ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে, নাস্তিকবাদের বিরুদ্ধে আন্দোলন করছি, তখন কওমি শিক্ষার্থীদের সনদের মতো বিষয়কে সামনে নিয়ে এসে শেখ হাসিনা আসলে কি করতে চায়? তখন কিন্তু শেখ শাহ আল্লামা আহমদ শফী সাহেব উনি কিন্তু পুরো সনদ প্রস্তাবনাটাকে প্রত্যাখ্যান করেছেন। ২০১৩ সালের কথা বলছি। এরপরে তো অনেক সময় যায়। তারপর আমি চাইলে আপনাকে হিস্ট্রিটাও ব্রিফলি বললাম যে এখানে অনেকগুলো ইসলামিক দলকে অনেকভাবেই শেখ হাসিনা তার নিয়ন্ত্রণে আনার বিভিন্ন অপকৌশল আ মানে চর্চা করেছে আরকি, যে বিভিন্নভাবেই চাপ প্রয়োগ করে হোক, অর্থনৈতিকভাবে হোক, সে এটা করেছে। এটার সংখ্যাটা ছিল খুবই কম। এই সংখ্যাটা আপনি যদি বৃহৎ অর্থে ওলামা-ইকরামের দিকে দেখেন, এই সংখ্যাটা ছিল খুবই কম। আমি সেই জায়গা থেকে আসলে রনি ভাইয়ের বক্তব্যের সাথে দ্বিমত করি যে, এখানে এক ফরিদুদ্দীন মাসুদ, দ্বিতীয়ত হচ্ছে যে মৌলানা সাহেব আ শুকরানা মাহফিলে দাঁড়িয়ে কওমি জননী ঘোষণা করলেন। আপনি যদি তার পরিচয়টা খুঁজেন, এই লোক কখনো ওলামায়ে কেরামের মূলধারার কোনো সংগঠনে, এটা রাজনৈতিক হোক, সামাজিক হোক, হেফাজত বলেন অথবা অন্য কোনো সংগঠন বলেন, কোথাও কিন্তু ফ্রন্ট লাইনে উনি ছিলেন না এবং কোনো বড় সংগঠনের দায়িত্বশীল উনি না। উনি কিভাবে আলোচনায় আসলেন? উনি এই কওমি জননী উপাধি দেওয়ার মাধ্যমে
উনি একটা আঞ্চলিক বোর্ডের প্রধান ছিলেন। যেহেতু এখানে শিক্ষা বোর্ডের একটা প্রোগ্রাম ছিল ২০১৮ সালে শুকরানা মাহফিলটা যে শিক্ষা বোর্ডগুলো আয়োজিত একটা প্রোগ্রাম ছিল। যেহেতু কওমি সনদ এবং সার্টিফিকেট কেন্দ্রিক প্রোগ্রাম। তো সেই জায়গা থেকে উনি সেখানে একজন দায়িত্বশীল হিসেবে দাওয়াত পান। কিন্তু উনার সাথে সরকারের একটা আগে থেকেই সখ্যতা ছিল। যেহেতু উনার বাড়িও শেখ হাসিনার বাড়ির কাছাকাছি। তো সেই জায়গা থেকে উনার একটা প্রত্যাশাও ছিল যে উনি আ সরকারি পক্ষ থেকে কোনো ইনাম পাবেন, কোনো পুরস্কার পাবেন। এবং কওমি জননী উপাধি দেওয়ার পরে কিন্তু পুরস্কার স্বরূপ তিনি বায়তুল মোকাররমের খতিব পর্যন্ত হয়েছেন। যিনি বউ এখন পালিয়ে গেছেন। হ্যাঁ, যে খতিব পরবর্তীতে পালিয়ে গেছে। খতিব পরবর্তীতে আসারও চেষ্টা করছিলেন। হ্যাঁ, আসার চেষ্টা করেছে সেটাও জনগণ প্রতিহত করেছে। দেখেন আমি রনি ভাই যে কথাটা বলছেন, ফ্যাসিবাদের দোসর হওয়ার দায় যদি আলেম ওলামাদের নিতে হয়, তাহলে কয়টা মানুষ বেনিফিশিয়ারি ছিল সেটাও আপনার হিসাব করতে হবে। একজন শেখ হাসিনা কর্তৃক পুরস্কার পেয়েছে বায়তুল মোকাররমায় খতিব হয়েছে এবং কতজন ওলামায়ে কেরাম, আলেম ওলামারা শেখ হাসিনার আমলে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, বিনা কারণে বছরের পর বছর জেল খেটেছে। সেই হিসাব নিকাশটাও কিন্তু আপনাকে বের করতে হবে। আমি জানলাম যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, উনি হেফাজতের একজন নেতা এবং খুবই প্রমিনেন্ট একজন লিডার ইসলামপন্থীদের মধ্যে। উনি কিন্তু রনি ভাইয়ের এই কথাটা চ্যালেঞ্জ করেছেন। আপনি জাস্ট একটা বিষয় একটু চিন্তা করেন যে মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব গত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদের আমলের সূচনা লগ্ন থেকে ২০০৯ থেকে নিয়ে ৩ বার জেল খেটেছেন। ২০১১ সালে নারী নীতিমালা নিয়ে যখন মুফতি ফজলুল হক আমিন সাহেব আন্দোলনের ডাক দিলেন, তখন একবার জেল খাটলেন। ২০১৩ সালে হেফাজতের আন্দোলনে উনি ফ্রন্টলাইনার ছিলেন। টক শো ফেস করতেন এবং ন্যারেটিভ নির্মাণে ভালো ভূমিকা রেখেছেন। সে কারণে ২০১৩ তে একবার জেল খাটলেন এবং ২০২১ এ মোদি আসার পর বাংলাদেশে যে প্রতিবাদ হলো, এই মোদি বিরোধী আন্দোলনের মধ্যেও কিন্তু তিনি একবার জেল খাটলেন। ৩ বার জেল খাটা একটা মানুষ। উনি চ্যালেঞ্জ যখন করেছেন উনি কিন্তু কোনো তথ্য-উপাত্ত ছাড়া চ্যালেঞ্জ করেন নাই রনি ভাইকে। তো এই জায়গাটায় আমি বলব যে এখানে চ্যালেঞ্জের বিষয় না, বিষয়টা আরো গভীরভাবে দেখা দরকার। এখানে আলেম ওলামাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বেনিফিশিয়ারি ছিল এবং কত পার্সেন্ট এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে গেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে সম্মতি উৎপাদন করে, ফ্যাসিবাদের বিরুদ্ধে পুঞ্জীগত যেই ক্ষোভটা ছিল, এই ক্ষোভটাকে মানে আমি বলব যে পরিচর্যা করেছে। দায়িত্ব নিয়ে, কর্মসূচি দিয়ে, প্রত্যেকটা জায়গায় প্রতিবাদ করে, প্রত্যেকটা ভুল ধরে যখন শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যাইত না, তখন কিন্তু উলামা ইকরাম প্রতিবাদ করছে। এমনও হইছে যে এখন শেখ হাসিনা আর কবে ক্ষমতা ছাড়বে কোনো মানে কেউ বুঝতেছে না, বলতেছে যে মরার আগ পর্যন্ত মনে হয় শেখ হাসিনা এখন থাকবে। এ ধরনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল কিন্তু বাংলাদেশে। কিন্তু তখনও কিন্তু মিম্বারগুলো থেকে মাহফিলের মাহফিলের মধ্যে আপনার এমনও ঘটনা ঘটেছে যে মানে বয়ান করছে সেখানে আওয়ামী লীগের নেতারা এসে মাহফিলের মাইক কেড়ে নিচ্ছে। মিম্বারে সত্য কথা বলার কারণে মসজিদের চাকরি চলে গেছে। খতিবের চাকরি চলে গেছে। এ ধরনের ঘটনা তো অহরহ ঘটেছে। তো ন্যায়ের পক্ষে শেষ পর্যন্ত একদম শেষ দিনটা পর্যন্ত লড়াইটা জারি রাখলো কারা? আমরা দেখেছি বাংলাদেশের বামপন্থীরা হরে দরে বিক্রি হয়েছে। এবং এই আন্দোলনের আগ পর্যন্ত ৫ই আগস্টের আগ পর্যন্ত আপনি যদি দেখেন যে কালচারালি আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পিছনে শাহবাগ থেকে নিয়ে শুরু করে পরবর্তীতে শাহবাগ যখন ফেল করল না, অন্যান্য অনেক প্রজেক্ট নিয়ে এসে কালচারালি এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে টিকিয়ে রাখার পিছনে কাদের ভূমিকা ছিল? এটা কিন্তু কোনো আলেমের ভূমিকা ছিল